আসসালামু আলাইকুম। শুরু করছে অবরোধ নিষেধ উপন্যাস। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 25। থুতু চুড়ে দিয়ে মহিলা চুল ধরে টেনে তুলল অন্তুকে। অন্তুর শরীরের এক পাশ থেকে ওড়নাটা পড়ে গেল। চোখ দুটো বুঝে জোরে করে ডেকে উঠল অন্তু। আব্বু! টুপ করে এক ফোঁটা অশ্রু পড়ল মাটিতে। অন্তু খারাপ মেয়ে, তার শরীরে ওড়না তুলে দেবার প্রয়োজনীয়তা বোধ করল না কেউ। মহিলা বলল, লাঙের সাথে বিছানায় যাইতে মন চায়, বিয়ে কইরা তার বাড়িতে যাইতে মন চায় না? এতক্ষণ তাও যা ভাবনায় আসিলাম, তুই তো তার চাইতেও বেশি শয়তান মাইয়া। আমার মাইয়া হইলে চিন্তা কবর দিয়া থইতাম। মাইয়ারে বয়স 14 হইতেই বিয়া দিয়া দিছি, তোর মতন ব্যবসা পুষি নাই কলেজে পড়াইয়া। অন্তু তার তপ্ত চোখ দুটো তুলে তাকালো। আমি কিচ্ছু করিনি, অপবাদ দিচ্ছেন চাচি আপনি। ওড়নাটা তুলে বুকে জড়িয়ে নিল। কিছু করস নাই, খালি লাঙের সাথে বিছানায় শুইছিস। তাই তো কই বিয়া করবার চায় না, ভার্সিটিতে পড়বার চায়। সেদিন মা খাওয়াইছে, আজ ঘরে স্বয়ং বেটা ছেলে ঢুকাই দিয়া বাইর হইয়া গেছে গা। এতই যখন রং মনে, তাইলে আবার বিয়া করবার চাও না কেন তারে? অন্ত সহ্য ক্ষমতা ছড়ালো, চিৎকার করে উঠল ও। আর একবার কেউ আমার বাপ মায়ের দিকে নির্দেশ করে কথা বললে পড়ে থাকা ইট তুলে তার মাথাটা 2 খণ্ড করতে আমার হাত বাঁধবে না, আমার হাতে বাঁধবে না। জনতাদের একজন বিড়বিড় করে বকে উঠল, মাগির তেজ এখনো কমেনি, ঘরে বেটা ছেলে ঢুকানোর মাইয়ার মুখে। অন্তর কানে এলো কথাটা, জবাব দিল, জি না, তেজ একটুও কমেনি। কি করবেন আপনি? আমার মুখে কি মেরে ফেলবেন? আপনারা না পরিকল্পনা করেছিলেন ব্যাত মারার? শুরু করুন। আপনাদের ভাষ্যমতে পাপ যখন করেছি, শাস্তি আমার পাওয়া উচিত। শরীয়ত অনুযায়ী শাস্তি দেওয়া শুরু করুন। কোনো নাটকীয় শাস্তির জন্য প্রস্তুত নই আমি। আপনাদের আন্দাজ করা পাপের শাস্তি কখনোই বিয়ে হতে পারে না। ব্যত্রাঘাত করুন। মৌলভী সাহেব জিজ্ঞেস করলেন জয়কে, তোমার কি মতামত? জয় অন্তর উপর থেকে চোখ ফিরিয়ে বলল, হুম, আমার আমার মত? আমার আর কি মত? আপনারা বললে বিয়ে করব, না করার কিছু নাই। শেষে আস্তে করে চিবিয়ে বলল, আফটার অল শালী সুন্দরী, আমার বদনাম তার গায়ে আমার নামের। অন্তর চোখ দিয়ে অনুরোধ করে উঠল, প্লিজ এমন করবেন না। আমি সত্যি বলছি, অনেক দূর চলে যাব, আর কোনোদিন অসম্মান করব না আপনার। আপনি না বলুন। জয় অনর চোখে চেয়ে থাকল। তার কিছুই করার নেই, সে যা চেয়েছে তাই হয়েছে। অন্তুর মুখে থুতু পড়েছে। এখন কি হচ্ছে বা হবে তা নিয়ে তার কোনো লাভ লোকসান নেই। কাজে আনতে গেল হামজার 2টো ছেলে। অন্তু বুঝল বিয়ে না করতে চাওয়ার কারণ হিসেবে তার চরিত্রের সাফাই গাইলে কেউ শুনবে না, তাকে অপরাধ মেনে নিতে হবে বাঁচতে হলে। সে মৌলবীকে বলল, হুজুর, আমি পাপ করেছি। জিহবায় আটকা ছিল কথাখানা। একটু থেমে মিনতি করল, আপনি তার শাস্তি দিন আমায়। বিয়ে পড়ানোটা কি শরীয়তের শাস্তি হবে বলুন? আমার কথা বুঝতে পারছেন আপনি? অন্ধ শরীরটা থরথর করে কাঁপছে, বারবার ঝাঁকুনি খাচ্ছে। আমায় ব্যত্রাঘাত করে মেরে ফেলুন, আমায় ফাঁসি দিয়ে দিন, অথবা আমায় 1 বোতল বিষ। হুজুর, আমি যা করেছি তার শাস্তি আপনি আমায় 80টা না, বরং তার দ্বিগুণ 160টা মারুন। আপনি জয় আমিরের আঘাতগুলো আমাকে দিন, ওই লোকটার ভাগে যে ব্যত্রাঘাত আছে সেগুলোও আমায় মারুন। জয় আমিরের কোনো দোষ নেই। মৌলবীর সামনে মিনতি করাটা ব্যাককলের কাজ হচ্ছে। অন্তু হামজার সামনে গিয়ে দাঁড়ালো। প্রবল আত্মসম্মানী অন্তু অনুরোধ করে উঠল, মেয়র সাহেব, আপনি কি ভাইয়ের শরীরের আঘাতের চিন্তা করছেন? নিতে হবে না, সে কিচ্ছু করেনি। সব পাপ দোষ আমার, আমি করেছি পাপ, আমায় শাস্তি পাওয়া উচিত, দরকার। আমি যদি ওর আঘাতগুলো নেই, এখানে আমায় শুলে চড়িয়ে 5 খণ্ড করা হলেও তা মঞ্জুর। আমায় মেরে ফেলুন, বদনাম ধুয়ে যাবে। আব্বু আসার আগে মেরে ফেলুন। হামজা স্থির চোখে তাকিয়ে বলল, পাগলামি করছ আরমিন। বদনাম যখন হয়ে গেছে, সত্য মিথ্যার ধার সমাজ ধারবে না। তোমার শরীরে ট্যাটু চেপে গেছে। কিসের ট্যাটু মেয়র সাহেব? বদনাম অথবা জয়? অন্তু মাথা নাড়ে। ট্যাটু মোছা যায় না? যায় না। আমি যদি ত্বক পুড়িয়ে ভস্ম করে দিই, অথবা উপরে তুলে ফেলি শরীরের চামড়া, তাতে বাঁচতে পারবে? তোমার শরীরে 10টা আঘাতও সইবে না। দোররা 80টা বেত একসাথে বেঁধে 80টা আঘাত করে মারা হয়। তুমি 2-4টাতে প্রাণ হারাবে, কলঙ্ককে সাথে নিয়ে মরবে। এড়িয়ে যাওয়ার পথ নেই। অন্তর দিকে ঝুঁকে নিচু আওয়াজে বলল, বেঁচে থাকতে নিজের কাছে সান্ত্বনা থাকবে তুমি পাপটা করনি। আমি তোমাকে বুদ্ধিমতী বলেই জানি। কিছুক্ষণ আগেও তোমার শীতলতায় লোকে অবাক হয়েছে। এত ভেঙে পড়ছো কেন? রিল্যাক্স, প্রস্তুত হও,
পাটোয়ারি বাড়ি তোমার অপেক্ষায়। অন্তু আস্তে করে পিছিয়ে এলো কয়েক কদম। কিছু ভাবছে সে। কি জবাব মিলছে? কিছু জবাব মিলছে। হামজাকে তার বড্ড ভয় করছে। পলাশ এবং জয়ের চেয়েও বেশি ভয়। হামজার দেহে বাস করা ক্যান্সার কোষের মতো নীরব ঘাতক। চারিদিকে গুঞ্জন থামেনি। যেহেতু মেয়ে বিয়ে করতে চাইছে না, তার মানে বিয়ে দেওয়াটাই ওর শাস্তি। চমৎকার যুক্তি সমাজের। বসে রইল অন্তু সিঁড়িতে। আজান পড়ছে। স্বভাববশত ওড়না তুলে মাথায় দিল। আজ আর দৌড়ে গিয়ে অজু করে নামাজ পড়তে বসা হলো না। চরিত্রহীনদের নামাজ পড়ার দরকার নেই। আব্বুর টুপিটা খুঁজে দেওয়া হলো না। আব্বু এই সময় আসরের নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অন্তু গেটটা আটকে নামাজে বসে। অন্তু নির্বাক চোখে মাটির দিকে তাকিয়ে রইল। জয় একটা চেয়ারে বসে পড়ল। পরনে এখনো 3/4 প্যান্ট। হাঁটুর নিচে ঘন পশম। পা দোলাচ্ছে বসে। দেখতে ক্লান্ত লাগছে। সে এত কিছু ভাবেনি, এখনো ভাবছে না। চিরদিন লাগামহীনের মতো অপরাধ করেছে। কোথাও এমন দ্বিধাদ্বন্দ্ব ভরা পরিস্থিতি তৈরি হয়নি। কেউ প্রতিবাদ করেনি কখনো। সব গুলিয়ে যায় অন্তুর সামনে। সবকিছুর বাজি পাল্টায়, এমনকি তার লাগাম ছাড়া অপরাধেরও। অন্তুর উপর রাগ তরতর করে বাড়ছে, জ্যাত উঠছে। অন্তু মাটির কাছে অনুরোধ করে, ফাঁক হয়ে যা, আমাকে এই মুহূর্তে জায়গা দিয়ে তোর গর্ভে। নাকি তুইও ভুল বুঝছিস আমায়? আমাকে কি তোরও বলাৎকার মেয়ে মনে হচ্ছে মাটি? তুই কথা বলিস না? তোর বুকে দাঁড়িয়ে মানব সন্তান এত কিছু ঘটায়, তোর ধৈর্যে কুলায় সবটা? তোর বুকে ভার অনুভব হয় না? মাটির জবাব দেয় না। অন্তু চেয়ে থাকে মাটির দিকে। নামাজ শেষে কাজীকে সাথে নিয়ে লোকজন ফিরল। হামজাও সবার সাথে নামাজ পড়ে ফিরল। সকলে যে যার স্থান নিয়ে আলোচনা শুরু হলো ছোট্ট একটা। পাড়ার প্রবীণরা হামজাকে জিজ্ঞেস করলেন, তো তুমি কি বলো, বিয়ে পড়ানো শুরু করা যাক? হামজাকে বলার সুযোগ দিল না অন্তু। চিৎকার করে উঠল, বললাম না বিয়ে হবে না। এখানে আমাকে এখানে কেটে শতটুকরো করলেও কোনো রকম বিয়ের আয়োজন হবে না এখানে। আমি যা করেছি তার জন্য বিকল্প যে কোনো শাস্তি দিন আমায়, আমি তৈরি আছি। কিন্তু আমরা চাইতেছি না তোমার জিন্দা মাটিতে পুঁততে, তার চেয়ে। কিন্তু আমি তো চাইতেছি আমাকে পোতা হোক, ব্যথাঘাতের সাজা দেওয়া হোক। আপনাদের ব্যথা লাগছে কেন? মার পড়বে আমার শরীরে। তাছাড়াও আমার মতো চরিত্রহীনের জন্য এত মানবিকতা দেখালে বরং আপনারা কিন্তু গুনাহগার হবেন আল্লাহর কাছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আঘাত করা শুরু করুন। লোকজন ফাঁপড়ে পড়ে গেল। অদ্ভুত চোখে ভ্রু কুচকে তাকিয়ে দেখল। এখনো মেয়েটার কথার যুক্তি, ভাষার বিন্যস্ততা, চোখের প্রতিপাত এক বিন্দু কমেনি। যুক্তিতর্কের ঊর্ধ্বে জয়ের অপরাজেয় মস্তিষ্কেও বিস্ময় খেয়ে গেল। চোখ সরালো না অন্তুর উপর থেকে। অন্তুর মুখে ঘাম জমেছে, বুকটা উঠানামা করছে। চোখ দুটো কাতর, অথচ অগ্নুৎপাতের গলিত লাভা যেন ঢোকলে পড়ছে। সন্ধ্যা হবার অল্প অল্প বাকি। আমজাদ সাহেব হেঁটে এগিয়ে আসছেন। রাবেয়া ওনার ডান বাহু ধরে এগিয়ে আসছে বাড়ির দিকে ক্রমশ। অন্তিকের লম্বা মাথাটা দেখতে পাওয়া গেল ওনাদের পেছনেই। অন্তু যেন ফুরিয়ে গেল এক লহমায়। সমস্ত জীবনী শক্তি ত্যাগ করে একদলা মাটির স্তূপে পরিণত হয়ে মেটা। এই কথাগুলো এই লোক কিভাবে আব্বুর কানে তুলবে? আব্বুর কেমন লাগবে শুনতে অন্তুর ব্যাপারে এমন সব কথা? আমজাদ সাহেব অবাক হলেন বাড়ির সামনে ভিড় দেখে। অন্তুর অবস্থা দেখে সৌম্য মুখখানা অস্থির হলো। একে একে লোক আমজাদ সাহেবকে নিজেদের মন মতো করে রসাত্মক কাহিনী জানাতে শুরু করে। মাইয়া তোমার অকাম তো করছে, মাগার সেই ল্যাঙ্গের লগে বিয়াত বসবার চায় না। কেউ আবার বলে, আমজেদ, মাইয়ারে ব্যবসায় দিছ নাকি? ব্যবসা যারা করে হেরা বিয়ে করবার চায় না। কথাগুলো সহ্য করতে পারে না অন্তিক। তেড়ে যায় মারতে খেপা পাগলের মতো। লোকটাকে দুটো ঘুষি মেরে নাক দিয়ে রক্ত বের করে আনলো। লোকদের মেজাজে বিরূপ প্রভাব পড়ল এতে। পাপের ভাইয়ের এই আস্পর্ধা তারা ভালোভাবে নেবে কেন? আমজাদ সাহেব থামালেন ছেলেকে। অনেকক্ষণ যাবৎ শুনলেন দাঁড়িয়ে পাড়া ও সমাজের প্রতিটা স্বাধীন নাগরিকের নিজস্ব মূল্যবান মন্তব্যগুলো। কেউ জয়কে বলছে না। জয় পুরুষ, জয় হামজার ভাই, হুমায়ুন পাটোয়ারির ভাগ্নে, এই অঞ্চলের অভিজাত পরিবার আমির পরিবারের একমাত্র উত্তরসূরি। জয়কে বলতে নেই। মাগরিবের আজান শোনা যায় চারিদিকে। মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আর তোলে মাথা ঢাকে না অন্তু। দেহ ব্যবসায়ী মেয়েরা তা করে নাকি? তার পর্দা পলাশ নিজের শক্তিশালী হাতে খুলেছে। তা আর অন্তিক চাইলেই উঠে পড়বে নাকি? আমজাদ সাহেব ধীর হেঁটে এসে বসেন অন্তুর পাশে। বেশ খানিকক্ষণ কেউ কথা বলে না, শ্বাস ফেলে না কেউই। অন্তুর ভেতরে মৃত্যুর নেশা জাগে।
আর মৃত্যুর আগে পাশে বসা আব্বুর চেহারাখানা একবার দেখতে চায় সে। বিয়ে দিতে চায় ওরা তোকে অন্তু, করে নে বিয়ে। নির্মল কণ্ঠস্বর আমজাদ সাহেবের। অন্তু হেসে ওঠে। মেরে ফেলো আব্বু আমায়, তোমার হাতে মরণ আমি ধন্যবাদান্তে গ্রহণ করব। দাফন করে ফেলো, মিটিয়ে দাও আমার নাম। বিয়ে করে নে অন্তু, আমায় তুমি মেরে ফেলো। অন্তু বিয়েটা আমায় মেরে ফেলো আব্বু, বিয়ে করে নে অন্তু। অন্তু চেঁচিয়ে উঠল, মেরে ফেলো তুমি আমায়, নিজ হাতে মারো। এমনিতেও তো বেঁচে নেই, তবুও আমায় মারতে এত দ্বিধা। অথচ যখন বেঁচেছিলাম কেউ বাঁচানোর ছিল না এই আসমান জমিনে। তুমি বা কেন সহমর্মিতা দেখাচ্ছ আব্বু? মরা মেয়েকে মুক্তি দাও, তার আত্মাটা আটকে আছে, খুব ছটফটাচ্ছে ছাড়া পেতে। এতক্ষণে অন্তু তার হৃদয়ের ক্ষরণ টের পেল। অন্তুদের কান্না বিশেষ মানুষেরা ছাড়া কেউ দেখতে পায় না। সে কখনো রাবেয়ার সামনেও কাঁদে না। রাবেয়ার গুনগুনানি তার কানে আসছে। একধারে বসে হু হু করে কাঁদছেন। আমজাদ সাহেব অন্তুর হাতটা নিজের হাতের উপর রেখে বললেন, কোন অপরাধে মানি তোকে বলতো অন্তু? আমার মতো দুর্বল হাত কাটা বাপের ঘরে জন্মানোর অপরাধে? তোকে মেরে নিজেকে জবাব কি দেব আমি? শিখিয়ে দে, যে পাপ তুই করতে পারিস না সেই না করা পাপের শাস্তি দেবার উপায় বলে দে। পাপ করেছি আব্বু, চুপ থাকতে না পারার পাপ, ভেতরে ঘেন্নাকে ভেতরে চেপে মিথ্যা তোষামত না করতে পারার পাপ। তোমার শেখানো আদর্শ আজ খুব ভারী পড়ছে আব্বু আমার উপর। এত পাপের পরেও পাপ নেই বলছো? পাপ করলে তোকে আমি মেরে ফেলতাম, করিসনি তুই, তাই বাঁচিয়ে রাখছি। আর তার বদলে এক নিকৃষ্ট মৃত্যু দিচ্ছি তোকে, গ্রহণ কর। কি আশ্চর্য আব্বু, মৃত্যুটা মৃত্যু হোক, এরকম নরকবাস দিচ্ছ কেন? এটা নীতি অন্তু, অপরাধ না করা মানুষেরা আজকাল কঠোর সাজা ভোগ করে। অবশ্য তাদেরও অপরাধ আছে, তাদের অপরাধ তারা অপরাধ করেনি। তুই নিজে যখন জানবি তুই পবিত্র, এটা ভেবে বেঁচে থাকাটা কি বাহাদুরি না? আর যে অপরাধ করিসনি তা মেনে নিয়ে ভীরুর মতো মরে যাওয়াটা কি তোর জন্য ধিক্কারজনক না? অন্তু কথা বলে না। আপুর কথাগুলো খুব নিষ্ঠুর। বীরেরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালা না অন্তু, তুই পালাতে চাইছিস। তুই মরে গিয়ে প্রমাণ করতে চাইছিস তোর ভেতরে জীবনের সম্মুখীন হবার শক্তি নেই। বিয়ে করে নে অন্তু। অন্তুর বাত ভাঙে, কান্নার হাত ছিটকে আসে। আমায় তুমি আর এ কথা বলো না আব্বু, আমি সহ্য করতে পারছি না, আমার ব্যথা লাগছে। আমার লাগছে না অন্তু, কি করি বলতো? তুমি খুব নিষ্ঠুর আব্বু, তোকেও হতে হবে অন্তু। বানাতে তো তাই চেয়েছি ছোট থেকে, সেসব প্রয়োগ কর। তুমি এত কঠোর হয়েও না আব্বু আমার উপর, আমায় জীবিত পুড়ে ভস্ম করে দাও। আচ্ছা, তুমি যা বলছো তা তুমি সহ্য করতে পারবে? অন্তর থেকে এতক্ষণে প্রথমবার তাকান আমজাদ সাহেব। না পারলেই বা কি? অন্ত মাটি আটকে চোখ বুঝে। আব্বুর চোখে তাকানোর ভয়াবহ কাজ সে করতে পারে না, সে করতে পারবে না। চোখ বুঝে কেমন করে যেন ডেকে ওঠে, আব্বু। ডাকছিস কেন অন্তু? হাত বাঁধা বাপদের তোদের মতো অন্তুরা ডাকবে না। দোষ তো তোমার। জানো না আমি তোমায় ছাড়া কত নিরুপায়? তুমি একা রেখে গেলে। দেখেছো আমি বলতাম তুমি ছাড়া এক মুহূর্ত টিকবো না আমি, প্রমাণ হলো তো। তুমি স্বার্থপর কেন আব্বু? নিয়তির দোষ দিবি না? প্রকৃতি আর নিয়তি দেখ ঠিক জিতে গেল অপরাধ করে। তুই ওদের দোষ দিলি না, দোষ দিচ্ছিস আমায়। কেমন করে যেন হাসতেন আমজাদ সাহেব। তুমি আমায় মেরে কেন ফেলছো না? মারছি তো, মারছি না তো কি করছি? এই তো বেশ কয়েকবার মরতে বললাম, আবার বলছি বিয়ে করে নে অন্তু। অন্তু চেপে ধরে আব্বুর কম্পিত হাত, শক্ত করে মুঠো করে ধরে রাখে, ছাড়ে না। মাথাটা নুইয়ে হু হু করে কাঁদে বাপের কাছে। এতক্ষণ তার সাথে যা যা অন্যায় অবিচার হয়েছে সবকিছুর নীরব নালিশ জানায়। বাপ একবারও জিজ্ঞেস করে না তুই কি করেছিস অন্তু? সন্দেহ শব্দটা অচল এখানে, এখানে কথা জবানে নয় চোখে হয়। এই সম্পর্কটা অগাধ আশ্বাসের, ভিত্তিটা নিগুড় বিশ্বাসের। অন্তু, তোকে কাঁদতে দেখতে ভালো লাগে না আমার, ছোটবেলা থেকে কাঁদতে শেখায়নি তোকে। অন্তু চোখ মুছল, কাঁদছি না, ও কথা আর বলবে না। তুমি শুধু হাতটা ধরে থাকো আমার, ছাড়বে না কিন্তু। আমি বলবো, যতক্ষণ তুই হ্যাঁ না বলবি আমি বলবো। অন্তু অবিশ্বাসের দৃষ্টিতে তাকায়, ভয় এবং ভরসাহীনতা পেয়ে বসে এই মুহূর্তে অন্তুকে। সে ভুলে যায় এটা তার আব্বু। আব্বুর হাতে চেপে রাখা হাতটা শিথিল হয় তার। এই অসহায়ত্ব অন্তু সইতে পারে না। অমনি আরো শক্ত বন্ধনে চেপে ধরেন আমজাদ সাহেব হাতটা। গাঢ় চোখে চেয়ে বলেন,
লোকেরা কি বলছে ভুলে যাচ্ছিস? ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না। অন্তর চোখের পাতা ও থুতনি থরথর করে কেঁপে ওঠে। আমজাদ সাহেবের ভেতরে আগুন জ্বলছে। সেই আগুন স্পর্শ করে অন্তকে। সে সজল চোখে চেয়ে থাকে মেহেদি রঙা চাপদারি ভূষিত এক মহাপুরুষের দিকে। তার চোখে মহাপুরুষই বটে। সে জীবনে এমনই এক মহাপুরুষ চেয়েছিল। তবে চাওয়া আর পাওয়ায় একটা জটিল শত্রুতা আছে। অতএব এ দুটো একত্রে মেলে না কভু। বারবার পিছলে যায় দুটো স্পর্শ থেকে, বারবার পিছলে যায় দুটো পরস্পর থেকে। আমজাদ সাহেব যত্ন করে ওড়নাটা তুলে অন্তুর মাথায় দিলেন। আলতো হেসে বললেন, হুমায়ুন আহমেদ কি বলেছিলেন জানিস? কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে, স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ এই নয় যে তুমি পরাজিত। এর অর্থ তুমি পরিণত, এবং শেষবেলা বিজয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকার করে তুমি দৃঢ় প্রতিজ্ঞ। কাজী সাহেব কাবিননামা লিখলেন। জাভেদ আমিরের একমাত্র পুত্র জয় আমিরের সঙ্গে থামলেন কাজী সাহেব। জয়কে জিজ্ঞেস করলেন, দেনমোহর কত বাঁধবো বাপ? কোটিখানেক বাঁধেন, আমি কি কোনোদিন ছেড়ে দেব নাকি? কাজী সাহেব বললেন, ছেড়ে দেওয়ার সময় দেনমোহর আদায়ের হুকুম নেই। নিয়ম হলো দেনমোহর পুরো মিটিয়ে তবে স্ত্রীর কাছে যেতে পারবে বাবা। তাইলে এক টাকাও বাতার দরকার নাই। দ্রুত ঘাড় নাড়ে জয়। কবির আর রাহাত ফিক করে হেসে ফেলল। হামজা বলে, বাঁধেন লাখ দশেক, পরিশোধ করেই কাছে যাবে। উপস্থিত জনতা অবাক হয়ে চেয়ে থাকে। কত উদার পাটোয়ারি পরিবার! এত উদার কেন এরা? একটা মেয়ের জীবনে আর কি চাই? সবই তো দিচ্ছে পাটোয়ারি পরিবার, অথচ ঘরে তুলছে চরিত্রহীন এক মেয়েকে। কবুল বলার আগ মুহূর্তে অন্তু আব্বুর দিকে তাকায়। আমজাদ সাহেব মাটির দিকে তাকিয়ে আছেন। পাশে দাঁড়িয়ে আছেন রাবেয়া। চোখের পানি ছলছল করছে, কিন্তু পড়ছে না। পাশেই অন্তিক, তার দৃষ্টিতে অসহায়ত্ব ছাড়াও আরো কিছু। অপলক অন্তুকে দেখছে। জয়কে কবুল বলতে বলা হলে সে বেহায়ার মতো ঘোষণা করে কবুল পড়ল, যেভাবে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেয়। ছেলেরা একসাথে ধ্বনি দিয়ে উঠল, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুখে মিষ্টি তুলে দিল হামজা। মানুষ খাওয়ার আগে বিসমিল্লা পড়ে, জয় মুখে মিষ্টি নেবার আগে বিসমিল্লা বলার বদলে স্লোগান দিল, জয় বাংলা। এরপর গালে মিষ্টি ঢুকালো। ছেলেরা তার সাথে সমস্বরে স্লোগান দিল, জয় বাংলা। বিয়ের আসর নয়, রাজনীতির মঞ্চ এটা। বিশাল এক সম্মেলন চলছে যেন। কাজী সাহেব কয়েকবার কবুল বলতে বললেও অন্তু শুনতে পায় না। আব্বুর দিক থেকে চোখ ফেরে না তার। আব্বু কিছু বলুক, কিছু করুক, একবার চোখ তুলে দেখুক অন্তুকে বলি হবার আগে। তাকালেন না আমজাদ সাহেব। কবুল বলতে ঠোঁট নাড়াতে গিয়ে আবার থামে। আমজাদ সাহেব ধীর পায়ে ভেতরে পা বাড়ালেন। তিনি বসে থাকলে ওই অন্তু জীবনেও কবুল পড়বে না। পাগলিটাকে কিভাবে বোঝাবেন? ওনার কিছু করার নেই। স্বয়ং নিজ হাতে বোধ হয় খুন করে এলেন অন্তুকে। সেই লাশ দেখতে ভালো লাগছিল না। হাতটা মেলে ধরলেন চোখের সামনে। ওনার মনে হলো রক্ত লেগে আছে তাতে, অন্তুর কলিজা চুইয়ে পড়া রক্ত। আস্তে করে শুনতে পেলেন পেছনে অন্তু প্রাণহীন স্বরে বলেছে, কবুল। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বললেও অন্তু বলেনি। হুড়মুড়িয়ে বসে পড়লেন আমজাদ সাহেবের মেঝের উপর। দরজার কপাট আঁকড়ে ধরে। অন্তু আজ ফুরিয়ে গেছে। বাপের মান রাখতেই নিজেকে একবার গজিয়ে তোলার প্রয়াসে অন্তু আত্মহত্যা করেছে। অন্তু জয় আমিরকে কবুল করেছে। এই পর্যন্ত ছিল অবরুদ্ধ নিষেধ উপন্যাসের 25 নম্বর পর্ব। অবরুদ্ধ নিষেধ লিখেছেন তাজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 26। রাত 10টা 38। হামজা জয়কে নিয়ে অন্তুদের বাড়ি থেকে বেরিয়েছে এশার আজানের পর। জয়ের আজ পলাশের হোটেলে যাবার কথা ছিল। পলাশ অপেক্ষা করছে, কিন্তু হামজার সাথে সে এলো আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে। বহির্বিভাগ দিয়ে ঢুকে এগোতেই জরুরি বিভাগ। কেচি গেটের ওপাশে বেঞ্চিতে বসে আছেন লোকজন। কেউ কেউ বারান্দার গ্রিল ধরে আছে, উকি ঝুঁকি মারছে ওয়ার্ডের ভেতরে। 500 শয্যার এই বিশাল হাসপাতালে লতিফকে খুঁজে পাওয়া সহজ কাজ নয়, কিন্তু আজ বিকেলে কেবিনে শিফট করা হয়েছে লতিফকে। হামজার নির্দেশ। কেবিনের দরজা চাপানো ছিল, স্পেশাল কেবিন রুম। হামজা ঢুকতেই লতিফের স্ত্রী আসমা উঠে দাঁড়ালো এক কোণে। হামজা বাধা দিল, আপনি বসুন ভাবি, লতিফ ভাইয়ের পাশে বসুন আপনি। জয়। জয় বারান্দায় সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল। সে মনোযোগ দিয়ে দেখল যতদূর দেখা যায়।
দেখতে ভালো লাগলো, তবু দুটো বাজে গালি দিল মনে মনে। হাসপাতালে কি ওইভাবে পটের বিবি সেজে আসে? যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল কোমরটা ন্যাকামিতে বেশিই দুলছিল। জয়ের ইচ্ছে করলো ধপ করে একটা কোমরের উপর লাথি মেরে কোমরটা সোজা করে দিতে। আবার ভালোও লাগছিল দেখতে। লতিফ ঘুমাচ্ছে, তার এক পায়ে রড রিং গেঁথে দেওয়া হয়েছে, অপর পায়ে অস্ত্রোপচারের দরকার পড়েনি, হাঁটু অব্দি ব্যান্ডেজ। জয়ের হাতের চর্চা কমে যাওয়ার ফল। ডান পায়ে রিংটা গেঁথে আছে ডান পায়ে রিংটা গেঁথে আছে যেখানে, দেখলে কেমন গা শিরশির করে ওঠার মতো। এক পা ফুলে 4 পায়ের সমান হয়েছে। অচেতন পড়ে আছে লতিফ। জয়া জানে ডান পায়ে যখন সে প্রথম আঘাতটা করে 10 মিলির মোটা রডের আঘাতে জয়ের সমস্ত শক্তি ক্ষয় হয়েছিল। হাঁটুর নিচে ফিমারের হাড্ডিগুলো চূর্ণ হয়ে গেঁথে যাবার কথা ভেতরে মাংসপেশির সাথে। তাই হয়েছে। এই রিং এই পা ঠিক করতে পারবে বলে মনে হয় না। পরের আঘাতটা করার সময় দয়া করেছে জয়। হামজা লতিফের ছোট্ট মেয়েটাকে কোলের ওপর বসিয়ে আদর করছিল। হামজার কাছে বেশ কিছু চকলেট পেয়ে বাচ্চাটি খুব খুশি। হামজা আসমাকে সান্ত্বনা দিল, ভাবি আপনি কাঁদবেন না, যারা লতিফ ভাইয়ের এই হাল করেছে প্রত্যেককে তাদের ন্যায্য শাস্তি পাবে। আসমা কেঁদে ফেলল। কে করেছে এই কাজ বলেন তো? এবারও মাঝার, আগেরবার গুলি করেছে, এবার পায়ে রডের আঘাত। কেন করেছে জানেন? যাতে লতিফ ভাই আর আমাদের কাজে না লাগতে পারে। আচ্ছা ভাবি, পুলিশ আসলে আপনি কি মাঝারের বিরুদ্ধে বয়ান দিতে পারবেন? মহিলার চোখে মুখে দ্বিধা। মহিলাকে চুপ থাকতে দেখে হামজা হতাশ হয়। তাহলে আর কি, এভাবেই আমার লোকগুলো আহত হতে থাকবে ওদের হাতে, যেহেতু আপনিও বয়ান দিতে পারবেন না। মহিলার উপর হামজার চাল খাটল। মহিলা বলল, আমি দেব বয়ান, আপনাদের কথা চিন্তা করতেছি না। আমার স্বামীরে ওই হারামজাদা 2 বার এমনভাবে জখম করছে, তারা পুলিশে কেন, আমি তারা ফাঁসিতে ঝুলাবো। 2 ভাই প্রসন্ন হাসল। জয়ের তো কান্না পেয়ে যাচ্ছিল মহিলার এই বাহাদুরিতে। এখানে মূলত তাকে ফাঁসিতে ঝুলানোর কথা চলছে। মহিলা জানলে তার সামনে বলতো না এভাবে। হামজা বলল, এমনও হতে পারে, দেখবেন মাঝার আসবে দেখতে লতিফ ভাইকে, ও কিন্তু স্বীকার করবে না কাজটা ও করেছে। নিশ্চিত দোষ দেবে আমার অথবা জয়ের। আমার কথা মিলিয়ে নেবেন। অপারেশনের বিল মেটানো হয়নি। হামজা কল করে দেওয়ার পর বকেয়াতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আসমার সামনে হামজা কয়েকটা বড় বড় বান্ডেল তুলে দিলেও হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। কমপক্ষে ওখানে লাখ 5 টাকা তো হবে, অথবা হতে পারে তারও বেশি। আসমা কৃতজ্ঞতায় সজল চোখে চেয়ে থাকে সাদা পাঞ্জাবে পরিহিত টকবগে পুরুষটির কর্তব্যপরায়ণ শক্ত দেহের পানে। চলে আসার সময় মেয়েটার কপালে গাঢ় একটা চুমু খেয়ে আসমার হাতে 1010 টাকা ধরিয়ে দিল হামজা। প্রয়োজনীয় ওষুধপত্র, অন্যান্য দরকারে খরচ বাবদে। তাছাড়া সকালে তো আবার আসছে সে। হামজা সর্দার পরিবারের কাছে অনেক আগে শিখেছিল বিশ্বাসঘাতকেরা এই জগতে সবচেয়ে নিকৃষ্ট শাস্তির দাবিদার। এদের ওপর দয়া করা এক প্রকার পাপ। প্রাণের হত্যায় যতটা না লোকসান আছে, তার চেয়ে কঠোর হত্যাকাণ্ড হলো বিশ্বাসের হত্যা। প্রাণের হত্যাকারীর শাস্তি যদি মৃত্যু হয়, বিশ্বাসের হত্যাকারীর শাস্তি আরো শোচনীয় হওয়া উচিত, যেটা জয় করেছে। লতিফ মরলে মুক্তি পেয়ে যেত, অথচ এই অবস্থায় সে প্রতিক্ষণে মরবে। এটা ওর শাস্তি, সাথে হামজার কার্য হাসিল। গাড়িতে ওঠার সময় জয় দাঁড়িয়ে রইল ফুটপাতে। হামজা জিজ্ঞেস করল, তুই বাড়ি ফিরবি কখন? ভালো লাগতেছে না, তুমি যাও, আমি হোটেলে যাব। জয়ের শরীরে পাতলা একটা ডেনিম জ্যাকেট, সাদা লুঙ্গি পরনে। হামজার শরীরের চাদরটা খুলে ছুঁড়ে মারে জয়ের শরীরে। এটা পেঁচিয়ে নে, ঠান্ডা লাগতে গালে মুখে থাবড়াবো ধরে। জয় চুপচাপ চাদর গায়ে জড়ায়। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে গাড়ির জানালায় হাত রাখে। কিছু টাকা দাও, পকেট খালি আমার। হামজা পকেট থেকে মানিব্যাগটা বের করে জয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, হোটেলে যাচ্ছিস? থামাচ্ছি না, তবে শুতে একা যাস বিছানায়। আজ কিন্তু বিয়ে হয়েছে তোর। তোর বউয়ের সামনে ছোট যেন না হতে হয় আমাকে, তোর কুকীর্তির জন্য। কবির কথাটা বুঝে ফিক করে হেসে ওঠে জয়কে খোঁচায়, বিছানায় একা যাইন ভাই, এখন কিন্তু ভাবি আছে আমাগো। অথচ জয় নিশ্চুপ, স্থির চোখে বিদায় জানায় হামজাকে। আজ তার রসিকতার ছুটি। গাড়ি যখন আড়াল হলো, তখনও জয় দাঁড়িয়ে রাস্তার পাশে।
সে কোথাও যাবে বলে মনে হলো না। কবিরের কাছে একটা সিগারেট চেয়ে নিয়ে লাইটার জ্বালায়। কবির চেয়ে দেখে তা জয় সচরাচর সিগারেট টানে না। তার সিগারেটে টান দেওয়ারও কিছু বিশেষ পরিস্থিতি আছে। কোনো ব্যাপারে হয়রানি বোধ হলে অথবা মন অশান্ত এবং দুষ্ট সত্তা শান্ত থাকলে আনমনে সিগারেটে ঠোঁট লাগাতে দেখা যায় তাকে। উদাস পায়ে হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে এগিয়ে যায় জয়। কবির জিজ্ঞেস করল, ভাই, আজকে মেয়েটার সাথে যা করলেন তা কি ঠিক? জয় রক্তখেকো পশুর মতো দাঁত খিচে ওঠে। চুপ, একদম চুপ। ওই বিষয়ে কোনো কথা কইবি না। তোর খুব মায়া হইতেছে ওই শালির জন্য, হ্যাঁ? তোরও হাল ওর মতো করি, তারপর দুজন একসাথে গলাগলি করে কাঁদবি। কবির বুঝল না জয়ের কি হয়েছে। চুপচাপ সাথে চলল। সঙ্গ ছাড়া যাবে না। জয় গিয়ে ব্রিজের কার্নিশ ধরে দাঁড়ায়। সিগারেটের ধোঁয়াগুলো মিশে যায় অন্ধকারে। শো শো করে গাড়ি চলে যাচ্ছে পেছন দিয়ে। কবির দাঁড়িয়ে আছে পাশে। জয় বিরক্ত হলো। আমার সাথে কি তোর? যা, বাড়ি যা। ক্লাব ঘর তালা মেরে চাবি হামজা ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে বাড়ি গিয়ে ঘুমা। আমার সাথে থাকার কিছু নাই। কবির কোনো জবাব দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে জয়ের পাশে। তার সন্দেহ জয় হোটেলে যাবে না। কিন্তু কেন? হোটেলটা পলাশের, তাই? এরকম ভয় যে জয়ের মাঝে নেই তা সে জানে। পলাশ চরম বেহায়া, হাজার হলেও আবার জয়কে ডাকবে। জয়কে ছাড়া তার আসর জমে না। জয় চেয়ে থাকে অন্ধকারের দিকে। ব্রিজের নিচে ছোট ছোট খুপড়িগুলোতে হলদেটে লাইট জ্বলছে, অথচ জয়ের চোখে ভেসে ওঠে অন্তু আর আমজাদ সাহেবের বসে থাকার দৃশ্যটুকু। হিংসায় রক্ত টকবগিয়ে ওঠে ওর। ও শেষ কবে জাবেদ আমিরের কোলেও চড়েছিল? তখন এতটাই ছোট ছিল যে সেসব উপভোগ করার মতো মানসিক বিকাশ ওর হয়নি। অন্তুর সাথে ওর বাপের যা ভাব, সব ন্যাকামি যত। কি থেকে কি হয়ে গেল? শুধু ইচ্ছে করছিল পাড়ার লোকগুলোর এক একটাকে কেটে টুকরো করতে। ওদের ন্যাকামি আর হামজার সম্মান বাঁচাতে আজ বিয়ে করে আসতে হয়েছে। তরুর সামনে গিয়ে দাঁড়ানোটা অস্বস্তিকর হবে। এটাই মূল কারণ রাতটা বাড়ি না ফেরার। যত রাতেই ফিরুক, দেখা যাবে মেয়েটা সোফার উপর বসে ঝিমুচ্ছে। রাতের খাবারটা খায়নি, জয়ের সাথে খাবে বলে। জয়কে খেতে দিতে হবে বলে ঘুম আসলেও ঘরে গিয়ে শুইনি। জিজ্ঞেস করবে, কোথা থেকে আসছেন? এত রাত করে ফিরতে হবে কেন? কোথায় ছিলেন এতক্ষণ? জয় তরুকে মিথ্যা বলতে পারে না, কোনোদিন বলেনি। মেয়েটার কাছে জয় খুব যত্নের। ওর সাথে জয় কোনোদিন বিরূপ হয়নি। আজ সত্যি বলে নিজের নোংরা জীবনের একমাত্র প্রতীক্ষিণীর মন ভেঙে গুঁড়ো করতে তার ভালো লাগবে না। মেয়েটা ওর একাকিত্ব সয়েছে, কিন্তু নিজে না, অথচ অন্য কাউকে জয়ের পাশে মানতে পারবে না। জয় হেঁটে ব্রিজের নিচে খুপড়িগুলোর দিকে এগোয়। এখন ওই খুপড়িতে বসবাস করা ভূমিহীন লোকগুলোর বাড়িতে যাবে। ওদের ঘুম কামাই করিয়ে আবল তাবল কথা বলবে রাতভর। কারো বাড়িতে ছোট্ট পিকনিকের আয়োজনও করতে পারে। কবিরকে বলবে, এই জিনিস কিনে আন। মাটির চুলোর পাশে বসে নিজে রাঁধবে। শেষ রাতে সবাইকে সাথে নিয়ে খাবে। সারা রাত গলা ভেঙে গান গাইবে। ফজরের আজানের সময় বাড়ি ফিরবে। লোকগুলোও সায় দেয়, বরং চরম খুশি হয় এই পাগল লোকের হুটহাট উপস্থিতিতে। এসব ভেবে কবির বিরক্তিতে মাথা ঝাড়া দেয়। হতাশ শ্বাস ফেলে জয়ের পেছনে যায়। পিছু সে ছাড়তে পারবে না। কেন পারবে না জানে না, শুধু জানে জয়ের পেছনে যেতে হবে, তাকে সাথে থাকতে হবে। রাত 12টা পার। কুয়াশায় বারান্দার গ্রিল অব্দি দেখা যায় না। অন্তু বসে থাকে বারান্দার মেঝের উপর, ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে। সারা রাত হু হু করে উত্তরে হাওয়া নাকে মুখে ঢুকেছে। ঠান্ডার চোটে পিঠ বেঁকে এসেছে। সেসব কিছুই গায়ে লাগেনি অন্তুর। সন্ধ্যা রাতে বিয়ে পড়িয়ে রেখে কাজী সাহেব বেরিয়ে গেলেন। একে একে লোকজন নিজেদের নৈতিক দায়িত্ব পালন করে তৃপ্ত মনে নিজ নিজ ঘরে ফিরল। বেরিয়ে যাবার সময় হামজা বলে গিয়েছিল, এখানে থেকে পরীক্ষাটা শেষ করো। আমি জানি তুমি আজ যেতে চাইবে না, যেতেও বলছিও না আপাতত। তবে আমাদের বাড়ির বউয়েরা বাপের বাড়িতে থাকে না, রেওয়াজ নেই। পরীক্ষা শেষ হওয়ার অবধি থাকো এবং নিজেকে শান্ত করো। লোকে যাই জানুক, তুমি জানো কিচ্ছু হয়নি। সো ডোন্ট বি আপসেট। লোকটা দেখতে অতিকায় শুদ্ধ বলিষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। এই ছদ্মরূপ তার আসল প্রকৃতিকে আড়াল করেছে। তবে আসল হামজাটা কে, কি, কেমন?
আজ অন্তুর এই মরণক্ষণে আমজাদ সাহেব এলেন না অন্তুর কাছে। আসতে নেই। রাবেয়া এসে পাশে বসলেন। অন্তু একটু তাড়াহুড়া করল না চোখের পানি মুছতে। অন্ধকারে দেখা যাচ্ছে না তা, কিন্তু কথা বলতে তার ভয়, কণ্ঠস্বর ও নাক আটকে আছে। আম্মুর সামনে কাঁদতে নেই। ঘরে যা অন্তু। অন্তুর আস্তে করে শুয়ে পড়ল শীতল মেঝের উপর। মাথাটা মায়ের কোলে রেখে বলল, আজ তোমার বোঝা হালকা হলো। আম্মা, তোমার অন্তু বিয়ে করবে না দেখো, হয়ে গেছে। চুলে হাত বুলালেন রাবেয়া। চুপ কর অন্তু, উঠ, ঘরে চল, জ্বর বাঁধাবি। আম্মা, কাঁদছো কেন? কাদার মতো কথা বললাম? কাঁদতেছি না। উঠ তো অন্তু, থাপ্পড় মারবো কিন্তু একটা এখন। এখানে ঠান্ডা। তাতে কি, ভালোই লাগতেছে। তুমি ঘরে যাও। তুমি বুঝবা না ঠান্ডার হাওয়ায় বসে থাকার আরাম। যাও যাও, আব্বু একা। মরে যাইতে চাস? তাইলে আমার আগে মার। কণ্ঠটা আবার ভেঙে এলো রাবেয়ার। আমি তো তোরে জন্ম দিয়ে পাপ করেছি রে মা। তোরে জন্ম না দিলে এই দিন তোর জীবনে আইতই না। আমার গর্ভের দোষ। উঠ অন্তু, কার কি হচ্ছে জানি না, আমার কিন্তু সহ্য হইতেছে না। শোন, উঠ। অন্তু উঠে বসে। ধরো, ভাবলাম একটু শীত বিলাস করবো। এখানে ইমোশনাল সিন চলছে। উঠো, চলো শুয়ে পড়ি। অন্তু মুখ চোখ ধুয়ে এলো। পানি বরফের মতো ঠান্ডা। এসে বাচ্চা মেয়ের মতো বিছানায় শুয়ে কম্বল পেঁচিয়ে হু হু করে কেঁপে বলল, ওরে ঠান্ডা রে। আম্মা, লাইট বন্ধ করে দিয়ে যাও। সেই শীত, বাপরে। রাবেয়া অন্তুকে কেমন করে যেন তাকিয়ে দেখলেন। অন্তু ঠিক ছোটবেলার মতো কম্বল মুড়ি দিয়ে অল্প একটু মুখ বের করে ঠক ঠক করে গা কাঁপাচ্ছে। যন্ত্রণা লুকানোর ব্যর্থ চেষ্টা। রাবেয়া চলে গেলে অন্তু স্থির হয়ে গেল। কতক্ষণ অন্ধকারে ছাদের দিকে চেয়ে রইল। এই শীতের রাতে বুকে জ্বলা আগুনের সাহস খুব বেশি। এত ঠান্ডা, এত কুয়াশা, তবু বুকের উত্তাপ গমগম করছে। অন্তু গিয়ে উঠে বারান্দার দেয়ালে হেলান দিয়ে বসে। নিশ্চুপ এক মাঝরাত। ঝুপঝুপ করে বৃষ্টির মতো চোখের দুই কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। কান্না জমে বুকটা কাঁপছে। অন্তু মাথাটা দেয়ালে ঠেকিয়ে বাইরে অন্ধকার কুয়াশার দিকে তাকিয়ে রইল নিথর চোখে। তার জীবন, সম্মান, স্বপ্ন, আপুর মান মর্যাদা সব শেষ। শেষটা সে করেছে। কেন সে গিয়েছিল সেদিন জয়ামিরের সঙ্গে বেয়াদবি করতে? এত বোকা হলে চলে? তা কিছুই রইল না। না নিজে না, নিজেকে ক্ষমা করা যাচ্ছে না। অন্তু আস্তে করে হাতের তর্জনী আঙুল তুলে বুকের মাঝখানটায় চেপে ধরল। সেখানে ভেঙে চলে আসছে। শীত বাড়ছে। পা দুটো ঠান্ডায় অবশ্যই আসছে। অন্তু একটা খেলা খেলার চেষ্টা করলো। এই শরীরের যন্ত্রণা, এটা কি তার বুকের ব্যথার চেয়ে বেশি তীব্র নাকি কম? জিতল বুকের ব্যথা। শরীরের ব্যথাও অনুভব হচ্ছে না। সে অনড় বসে রইল মাথা ঠেকিয়ে। ফজরের আজান হলো। উঠল না নামাজ পড়তে। বসে রইল ওভাবেই। রাত 2টোর দিকে রোজকার মতো অন্তুকে দেখতে এলেন আমজাদ সাহেব। তিনি আজ লুকিয়ে দেখতে এসেছিলেন। অন্তু ঘুমালে দেখে চলে যাবেন। কিন্তু অন্তুকে ওভাবে ঠান্ডার মাঝে বারান্দায় মেঝেতে বসে থাকতে দেখে মুখের ভেতরটা যেন কেমন করে উঠল। অসুস্থ শরীর নিয়ে বসলেন অন্তুর পাশে। অন্তু ঘাড় ঘুরিয়ে তাকালো না, ওভাবেই বলল, ঠান্ডা লাগবে আব্বু, ঘরে যাও। তোর লাগছে না? বুঝতে পারছি না। তুমি অসুস্থ, এখানে বসে থেকো না, যাও। কিছুক্ষণ চুপ থেকে আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, আমার বাপ হবার চেষ্টা করিস না অন্তু। তা করব আমার সাথেই। বাপ তো তুমি আব্বু, স্বার্থপর বাপ। বাপ হিসেবে তুমিও ঠিক আছো। আমি তোমার বাপ হলে এমন করতাম না, ভুলভাল কিছু করতাম। তুমি ঠিক কাজ করেছ। আমজাদ সাহেব কি অদ্ভুত এক হাসি যে দিলেন। হেসে বললেন, কি করতি তুই বল? মেরে ফেলতাম। তাই তো করেছি, বাঁচিয়ে রেখেছি। অন্তু এবার তাকায় আব্বুর দিকে। আমজাদ সাহেব থমকে গেলেন। চোখ দুটো কালিতে ঢাকা। ত্বক তীব্র ঠান্ডায় বিদীর্ণ হয়ে সাদা রক্তশূন্য হয়ে উঠেছে। চোখ দুটো ফোলা, চোয়ালের উপর শুকনো জলরাশির ধারা। বাপের ভেতরটা কেমন করে উঠল। এত কঠোর মৃত্যু বাপ হয়ে দিলে মেয়েকে। আব্বু, তোমার একটু দয়া হলো না আমার উপর? এই যে অন্তু আবারও ঝরঝর করে কেঁদে ফেলল। তার একমাত্র দুর্বলতার জায়গা। অন্তু একটা আবদার করে,
আব্বু। হুম। চলো আমরা কোথাও চলে যাই আব্বু। এখনো আকাশ ফর্সা হয়নি ভালো মতো। চলো আমরা দূরে কোথাও চলে যাই। যাবে আব্বু? না অন্তু, আজ আমার খুশির দিন। আজ যা করেছি এরপর আর কোনোদিন খারাপ থাকবো না আমি। আমি এক কন্যা দায়গ্রস্ত বাপ ছিলাম। আজ সেই বোঝা ঝেড়ে ফেলেছি। বিয়ের বয়সী মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি আজ। ঋণমুক্ত, দায়মুক্ত আজ থেকে আমি। চলে যাব কেন? আমজাদ সাহেবের মেহেদি রঙা দাড়ি বিয়ে এক ফোঁটা পানি বড় নিঠুরভাবে বয়ে গেল। অন্ত খিচে চোখ দুটো বুঝে ফেলে। বাপের চোখের পানি সন্তানদের দেখতে নেই। অন্তর চোখের উচিত এই মুহূর্ত থেকে নিজেকে অন্ধ ঘোষণা করা। অন্ত আলতো করে মাথা ঠেকালো আব্বুর কাঁধে। তোমাকে অভিনন্দন আব্বু। তোমার অন্তর বিয়ে হয়ে গেছে জয় আমিরের সাথে। তোমার আর চিন্তা নেই। আমজাদ সাহেব নিজের শরীর থেকে চাদরটা খুলে অন্তর পা দুটো গুটিয়ে চাদরটা জড়িয়ে দিয়ে হাত গুটিয়ে আবার আচমকা অন্তর পায়ে হাত ছোঁয়ালেন। আমাকে ক্ষমা করতে পারবি মা? মারে ও মা। অন্ত ছিটকে উঠল। দু হাত দিয়ে আব্বুর পা জড়িয়ে ধরে আকুতি করে উঠল। আপু প্লিজ না, এত বড় পাপী করো না আমায়। আপু দয়া করো। মা, আমার মা। আমজাদ সাহেব কেমন করে ডেকে উঠলেন। অন্তর হাত পা অনড় হয়ে উঠল। আমজাদ সাহেব অন্তর হাত দুটো মুঠো করে ধরে বললেন, মা, তুই আমার মা। আজ তোর ছেলেকে ক্ষমা কর মা। আজ তোর সাথে এই অথম বাপ যা করেছে, তুই আমায় বাধাস না অন্তু। অন্তু আর নিজেকে সামলায় কি করে? আব্বুর হাতের মুঠোর ওপর কপাল ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল। পাগল হলে আব্বু? এমন করছো কেন? বাঁচতে দেবে না আমায়? তুমি এমন করলে আমি কিন্তু কিছু করে ফেলবো আব্বু। একদম আমাকে ভেঙে ফেলার চেষ্টা করবে না, খবরদার। ফসফস করে কয়েকটা নিঃশ্বাস ফেলেন আমজাদ সাহেব। বুকের ওঠানামা বাড়ল। অন্ত আটকে উঠল। কি হয়েছে আব্বু? প্রেশারের ওষুধ খাওনি? আমজাদ সাহেব অস্থিরভাবে জোরে জোরে শ্বাস ফেলে বললেন, আমার কিছু হয়নি। মার খাবে এবার আমার হাতে কিন্তু। চাদর গায়ে জড়িয়ে বস। আব্বু উঠো, চলো ঘরে যাই। এখানে ঠান্ডা, ওঠো তো তাড়াতাড়ি। আমজাদ সাহেব আবদার করার মতো বললেন, এত ব্যস্ত হোস না তো অন্তু। বস, দুটো কথা বলি। আমি তোর সাথে কথা বলতে এসেছি অন্তু। অন্তু শোন, শান্ত হ, আমার কিছু হয়নি। অন্তু গলা উঁচিয়ে রাবেয়া বেগম ও অন্তিককে ডাকে। আমজাদ সাহেব তখনও আস্তে করে বলেন, আমি আর কিছুক্ষণ তোর সাথে কথা বলি অন্তু। অন্তু ডুকরে উঠে, এমন কেন করছো আব্বু? এভাবে কেন কথা বলছো? কি সব বলছো তুমি? আব্বু, তুমি এমন করলে কিন্তু। অন্তিক এলো। রাবেয়া দৌড়ে এলেন। আমজাদ সাহেব আবার বললেন, অন্তু, তোর সাথে আমার বোঝাপড়া আছে অনেক। একটু সময় দে আমায়, এত অস্থির হোস না। আমি কিছুক্ষণ বসে তোর কাছে কথা বলি, কিছু সময় তোর সাথে বসে। ভোর রাতে কলিং বাজছে পাটোয়ারি বাড়ির দোতলায়। বালায় মেহেরবানি দরওয়াজা খুলিয়ে। টিং টিং টুং টাং। তরু চট করে চোখ খুলে উঠে দরজা খুলে দেয়। জয় ভেতরে এসে চাদরটা গা থেকে খুলে হাতে রাখে। তরু ভ্রু কুচকায়। এটা এখন তার উপর ছুরি মারার কথা, অথচ জয় তাকাচ্ছেও না। তরু জিজ্ঞেস করে, কোথায় ছিলেন এতক্ষণ? এই শেষ রাত মানুষের বাড়ি ফেরার সময়? জয় নিগুড় চোখে তাকায় মেয়েটার দিকে। তরু আবার জিজ্ঞেস করে, এত দেরি কেন? জয় চোখ সরায় তরুর চোখ থেকে। খেয়েছিস রাতে? খেয়েছি। জয় হাসে। এত খাস তবু মিথ্যা বলতে শিখিস না। খেলে মিথ্যা বলা শেখা যায়? জয় হাসে। আস্তে করে বলল তরু, আপনি খাবেন না? জয় বলল না খেয়ে এসেছি, কেবল নিশ্চুপ মাথা নেড়ে সম্মতি দেয়। জয় ভয় পায় তরুর অভিমানকে, ভয় পায় ওই মেয়ের চোখের কাতরতাকে। এই নিঃস্ব জীবনের একমাত্র যত্নকারী, আগলে রাখার মানুষ তরু জয়ের। সে মেয়েকে দুঃখ দিতে জয়ের মতো পাষণ্ডের কলিজা কাঁপে ক্ষোভ। খেতে বসে তরু আবার জিজ্ঞেস করে, কোথায় ছিলেন? এত দেরি তো করেন না ফিরতে? জয় হেঁটে ঘুরে এসে তরুর পাশে দাঁড়িয়ে জগ উঠিয়ে নিতে নিতে ফিসফিস করে বলে, তোকে খুন করে এসেছি আজ। তরু আটকে ওঠে অজান্তে। জয় মিথ্যা বলে না, হাসতে হাসতে কঠিন সত্য বলে। তবুও হাসে। আপনার হাতে আমার খুন মঞ্জুর। জয় মাথা নাড়ে। হুঁ, যে উপায়ে আজ তোরে খুন করে আসলাম তুই সইতে পারবি না। তরু কথা বলে না, চেয়ে থাকে জয়ের দিকে।
জয় ঘুরে ওপাশে গিয়ে টেবিলে বসে খাবারে হাত রাখে। বুঝলি তরু, তোরে ভালোবাসতে না পারাটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। এমন হইলেও হইতো আমি তোরে তোর মতো করে ভালোবেসে বিয়ে করে এক জীবন পাড়ি দিতাম। তোর ছটফটে উঠে। এসব কথা কেন উঠছে? ওঠার কথা বলে উঠতেছে। আমি কি কোনোদিন চেয়েছি ওভাবে? আপনি পারেননি, আমিও তো আর বলিনি। এভাবে তো চলছে বেশ। আমি আপনাকে চরম নির্লজ্জতার সাথে ভালোবাসি। আপনাকে ভালোবাসার সময় আমার আত্মসম্মান থাকে না। এবার আবার জিজ্ঞেস করবেন না যেন কেন ভালোবাসি আপনাকে। আমি কিন্তু বলবো না। জয় হাসে। আমি জিজ্ঞেস করলেই তুই বলবি। জিজ্ঞেস করবেন আপনি? করব। বল, কেন ভালোবাসিস আমায়? তোরও মসৃণ হাসে। 3 বোনের পর যখন আমি মায়ের গর্ভে, তখন বাপ ভেবেছিল এবার একটা ছেলে হবে। হলাম আমি। বাবা আমায় মানল না। মায়ের পক্ষে সম্ভব হলো না আমাকে মানুষ করা। চলে এলাম খালার কাছে। 4 বেলা খেটেছি, 2 বেলা খেয়ে আশ্রিতের জীবনে মানুষ হয়েছি। হামজা ভাই পড়লেন টুকটাক, তুলিয়াপার কাছে শুয়ে থেকেছি। আমার শখ থাকতে পারে, এ কথা কারো স্মরণে আসেনি। তবে এক নোংরা মানুষের কাছে আমি 2টো চুলের ক্লিপ, একজোড়া হাতের চড়ি, চোখের কাজলের স্টিক, চুলি গুজার ফুলের খোপা, ভারত থেকে আনা শাল চাদরখানা, নবীন বরণের শাড়ি, রাস্তার মোড়ের মামার দোকানের ঝালমুড়ি, বাড়ির সামনে দিয়ে যাওয়া চালতার আচার পেয়ে এসেছি কাল ধরে তার হাত থেকে। আমি যখন ছোট ছিলাম, এই বাড়িতে এক তেরা ছেলের বাস ছিল, যার কাজের ঠিক নেই, কথায় রস নেই। লোকে বলে নিষ্ঠুর লোক সে। সেও বলে আমি নাকি তার থেকে এসব আদায় করে নিয়েছি নিজের যত্ন দিয়ে। অথচ আমি ছোট ছিলাম, যত্ন করা বুঝতাম না। তুলিয়াপা একবার চুল ধরে মারতে এলো। সে গিয়ে তুলিয়াপাকে ধাক্কা দিয়ে ফেলে বলল, ছোট মানুষ, ওকে মারবি না আর, নয়তো আমি তোর কান ফাটিয়ে হাসপাতাল করব। এবার বলুন, আমি তাকে যত্নে ভালোবেসেছি নাকি ভালোবাসতে বাধ্য করেছে? তরুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, অথচ কথা আটকাচ্ছে না মেয়েটার। জয় তা দেখে হাসল। আছে এক মহাপাপ করে এসেছে, তার খুব আনন্দ লাগছে। কিসের যেন বিষাদ আনন্দ আন্দোলনে নেমে এসেছে জয়ের বুকে। ধীরে ধীরে তার সংক্রমণ ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে ভেতরে। জয় জিজ্ঞেস করল, আর কোনো কারণ নেই? তোর চোখ মুছে হাসে। আছে তো, মেয়ে মানুষের রহস্যমণ্ডিত জানেন না? মেয়ে মানুষ রহস্যমণ্ডিত জানেন না? তারা কি থেকে কিসে আটকে যায়। কেউ কেউ কোনো পুরুষের গোপন নিঃসঙ্গতায় আটকে যায়, বাপমাহীন ব্যাপুরা জীবনে আটকে যায়, যদিও তার পাপগুলোকে ক্ষমা করে নয়। আপনি পাপী, জঘন্য পাপী, আর আমি সেই পাপের নির্লজ্জ প্রেম পিপাসী। সাহিত্যিক কথাবার্তা না? দুজন হু হু করে হেসে ফেলেন। তরুর চোখে পানি। জয়ের চোখ জ্বলছে, লাল হয়ে উঠেছে চোখ দুটো। কিন্তু জয় কাঁদতে পারে না, কারণ সে কাঁদতে শেখেনি। কাঁদা ব্যাপারটা কেমন হয় সে জানে না। অনেকক্ষণ দুজন হাসলো মাথা নিচু করে। জয় যখন খাওয়া শেষ করে ঘরে যায়, তখন ফজরের আজান শেষ হয়েছে মসজিদগুলোতে। সে গিটারটা নিয়ে বারান্দায় বসে। কুয়াশা যেন মোটা চাদরের মতো প্রকৃতিতে বিছিয়ে আছে। তরু ঘরে গিয়ে শুয়ে পড়ে আস্তে করে কোয়েলের পাশে। তার ওপাশে তুলি ঘুমাচ্ছে। টুংটাং গিটারের শব্দের সাথে ভেসে আসছে জয়ের ভাঙা গলার আওয়াজ। আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে চিনিতে। পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? আমি যত চাই আমার মন রে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। আমি যত চাই আমার মন রে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন, মন রে,
মন কেন এত কথা বলে। এই পর্যন্ত ছিল অবরুদ্ধ নিষেধ উপন্যাসের ২৬ নম্বর পর্ব। অবরুদ্ধ নিষেধ লিখেছেন তেজস্মিতা মুর্তজা, পর্ব সংখ্যা ২৭। বিপদের সময় দীর্ঘায়িত হয়, সেদিন সকাল হতে বোধ হয় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছিল। অন্তর বারান্দাতে আমজাদ সাহেব হরহর করে বমি করে ফেললেন। খাওয়া নেই সারাদিন, বমিতে শুধু পিচ্ছিল মিউকাস জাতীয় পদার্থ উঠে আসছিল। বেশ কয়েকবার বমির উপক্রম হলো, দুবার বমি করলেন। ওনাকে তুলে এনে অন্তর বিছানায় শুইয়ে দেয়া হলো। তখন রাত ৩:৩০টার মতো বাজে। উনি চোখে ঝাপসা দেখছিলেন, চোখের সামনে দুনিয়াটা ঘুরছিল চরকির মতো। চোখের শিরায় রক্ত জমে উঠল, চোখের মনির হলদা ভাব লালচে হয়ে উঠল। প্রেশারের ওষুধ খাওয়ানোর পরেও রাতের বেকায়দার সময়ে কোনো রকমের উন্নতি দেখা গেল না ওনার শরীরে। অন্তিক বেশ কয়েকবার গিয়ে ঘুরেও গাড়ি পেল না। সময়ের সাথে সাথে আমজাদ সাহেবের অবস্থা শোচনীয় হয়ে উঠছিল। অন্তু এবং রাবিয়া বেগম ওনার হাতে পায়ে তেল মালিশ করে দিলেন। প্রচুর ঘামছিলেন আমজাদ সাহেব। শীতের রাতে ওনার গলা ঘেমে ভিজে উঠেছিল। অন্তু আন্দাজ করল ব্লাড প্রেশার ১৮০/১২০ পেরিয়ে গেছে। ওষুধ খাওয়ানোর পরেও তা ডাউন করছিল না। সকাল ৬টায় যখন ওনাকে হাসপাতালে ভর্তি করা গেল, তখন ওনার ভেতরে যেসব উপসর্গ প্রকাশ পাচ্ছিল, অন্তুর অন্তরাত্মা কেঁপে উঠল তা দেখে। আমজাদ সাহেব মাথার ব্যথায় ছোট বাচ্চার মতো ছটফট করছিলেন, চোখে দেখছিলেন না। অন্তুকে একবার রাবেয়া বলে ডেকে উঠলেন। অন্তু অনিয়ন্ত্রিতভাবে ডুকরে উঠে। তখন খানিক বাদে বোঝা গেল ওনার এক পাশ অকেজো হয়ে এসেছে বোধহয়, নিথর লাগছে ডান পাশটা। ডাক্তার দৌড়ে এসে ওনার ব্লাড প্রেশার মাপলেন। মুখটা ছোট হলো ডাক্তারের। কথা বললেন না। দ্রুত নার্সকে আদেশ করা হলো ওনাকে সিটি স্ক্যান রুমে শিফট করার জন্য। চলে যাবার সময় শুধু এইটুকু বলে গেলেন, রোগীর উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রণে, গড সেভ হিম। অন্তু চুপচাপ বসে রইল বেডের উপর। এখন বড় ডাক্তার নেই। হাসপাতালে বড় ডাক্তার রাউন্ডে আসবে কমপক্ষে সকাল 10টায়। অন্তু বাচ্চাদের মতো অন্তকে জিজ্ঞেস করে, ওরা কি বলছে? কি বোঝাতে চাইছে? আব্বুর ব্রেনে স্ট্রোক হয়েছে? কি বলতে চাইছে রে ওরা? অন্তিক জবাব দেয় না, চুপচাপ পাশে বসে হাত চেপে ধরে অন্তুর। থরথরে কাঁপছে অন্তুর দেহ, চোখ দুটো অশান্ত চঞ্চল, কাঁদছে না। আমজাদ সাহেব বলতেন, ব্যথার ওপর ব্যথা লাগলে নাকি মানুষ ব্যথাহীন হয়ে পড়ে। আঘাতের ওপর আঘাত মানুষের সহনশীলতা বাড়িয়ে দেয়। ডাক্তার জানালেন, রোগীর উচ্চ রক্তচাপ বেড়েছে কোনো জটিল উত্তেজনা এবং দুশ্চিন্তার ফলে, আর তা অনিয়ন্ত্রণে যাবার ফলে। আপাতত ওনাকে সাধারণ ওয়ার্ডেই রাখা হলো। ডাক্তাররা কি বুঝেছেন বলছেন না কিছুই। বেড পাওয়া গেল না। মেঝেতে মাদুরের উপর কাঁথা বিছিয়ে শোয়ানো হয়েছিল আমজাদ সাহেবকে। ৮ ঘন্টাও হয়নি ঘুমিয়েছে জয়। দরজায় ধুমধাম আওয়াজ। জয় গায়ে কম্বল মাথায় তুলে তার ওপর বালিশ তুলে কান ঢাকে। কাচের দরজায় যে ধাক্কাধাক্কি চলছে, ভেঙেও যেতে পারে আর কিছুক্ষণ এমন চললে। হামজা আবারও কর্কশরে ডেকে উঠল, জয়, এই শুয়োরের বাচ্চা, উঠবি তুই? উঠ হারামজাদা। মাথার ব্যথায় মাথাটা খণ্ড বিখণ্ড হয়ে আসছিল জয়ের। চোখের নিচে দাগ পড়ে গেছে, চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজা ভেতরে ঢুকে বলল, আরমিনের বাপ হাসপাতালে, যা ওখানে, দ্রুত বের হও। জয় ভ্রু কুচকে হাই তুলে বলল, শালির বাপের আবার কি হইল দুম করে? ডায়রিয়া না কলেরা? দুম করে হয়নি। তোকে ধরে বলে দিলেও গায়ের আগুন নিভবে না। যা বলছি সেটা কর। জনগণ জানে গতকাল কি হয়েছিল। এর দায় আমার রেপুটেশনের উপর এসে পড়লে তোকে জীবিত দাফনাবো আমি। আমার জন্য হয়েছে নাকি? আমি সেদিন পলাশ মারছে, সেজন্য অসুস্থ হইতে পারে। আর আমি ওইখানে যাই কি করব? ওই শালির মেয়ে এমনি সহ্য করবার পারে না আমারে। কথা বাড়াচ্ছিস কেন? বাথরুমে যা, ফ্রেশ হ। কোনো প্রয়োজন হলে তার ব্যবস্থা করবি। আশেপাশেই থাকবে ওদের। যা বুঝলাম শুনে স্ট্রোক হয়েছে হয়তো। পাপ করেছিস তার মাসুল হিসেবে, অথবা তোর বিয়ে করা বউয়ের খাতিরে। যা। বিরক্ত হয়ে ঝাড়ি মারল। আমার ঘুমে মাথা ভেঙে আসতেছে। ধনের অসুখ হয়েছে এক থাপ দিয়া। হামজা নরম হলো। যা, মাঝে মধ্যে স্যাক্রিফাইস করা স্বাস্থ্যের জন্য ভালো, আর রেপুটেশনের জন্য। ফিরে এসে ঘুম দিবি। ভাই, আমি না তোমারে বুঝি না। মাঝে মধ্যে মন চায় মাথার খুলিটা উড়াই দিই।
জয় দাঁত খেঁচে ওঠে। আমিও বুঝি না আমাকে, তুইও বোঝার চেষ্টা করিস না। আমি পরে যাব। পাশের এলাকায় রাস্তার কাজের কন্ট্রাক্ট সাইন করা হয়েছে, তা দেখতে যেতে হবে। তুই যা এখন, আমি পরে আসছি। জয় অলসভাবে হেঁটে বিছানার দিকে যেতেই ধমকে ওঠে হামজা। আবার কি বিছানায় শুয়ে পড়লে বিছানাটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেব আমি। জয়কে ধরে ঠেলে নিয়ে বাথরুমে ঢুকিয়ে ব্রাশের টুথপেস্ট লাগিয়ে হাতে ধরিয়ে দেয় হামজা। কখন কি হয় ওখানে জানাস আমায়। তোর কাজকর্মে কতদিন ধৈর্য বজায় রাখতে পারবো আমি বুঝতে পারছি না। তবে আশা থাকবে রাজনৈতিক কাজের বাহিরে তোর নোংরামে যেন নিয়ন্ত্রণে থাকে। আমি যেমন প্রশ্রয় আর আদর দিয়ে মাথায় তুলতে পেরেছি তোকে, পাপ বেশি হয়ে গেলে একবার ধৈর্যের টান লাগলে এক আছাড়ে তোর রুহুটা বের করে নিতে হাত কাঁপবে না, জানিস তুই। তুই পাপও সেই অবধি করবি যে অবধি আমার ধৈর্যচ্যুতি না ঘটে। কথাগুলো বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসে হামজা। জয় গলা উঁচিয়ে নির্লজ্জের মতো বলে, আমি কিছুই করি নাই বাল। মানুষ ভালো মানুষ বলে যে পারে দোষ দিয়ে যায়। তোমার তো খালি অভিযোগ আমার উপর। যাই করি সহ্য হয় না। জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলি। এগিয়ে আয় এদিকে আমার কাছে। গলার আওয়াজ উঁচু হচ্ছে কেন? জয় ব্রাশ মুখের মধ্যে রেখে এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে বলল, জিহ্বা ছাড়ার ইচ্ছে তোমার হয়েছে, আমি কেন আগায় আসবো, তুমি আসো। লুঙ্গি ঘেঁষে যাচ্ছিল বাথরুমের ভেজা মেঝেতে, টেনে শক্ত করে বাঁধল সেটা। হাত দিয়ে মুঠো করে লুঙ্গি ধরে দুই ঠ্যাঙের মাঝে গুজে আয়নার দিকে তাকায়। দেখতে কালো লাগছে চেহারাটা। আয়নার দিকে তাকিয়ে বলে উঠল, ও দয়াল, জাননি বা নাও, দম কেন বাইর হইয়া যায়। চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজার কণ্ঠ শোনা গেল, দেরি করিস না জয়, তাড়াতাড়ি বের হ। সিটি স্ক্যান রুম থেকে বের করে ওয়ার্ডে আনার পর আমজাদ সাহেবের এক পাশ পুরোপুরি অবশ পাওয়া গেল। ওনাকে পাজা কোলা করে ধরে মাদুরে শোয়ানো হলো। পড়ে রইলেন ওভাবেই, অপলক তাকিয়ে আছে তার চোখ দুটো অন্তর দিকে। জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছিলেন। অন্তর থেকে চোখ ফিরিয়ে রাবিয়ার দিকে তাকালেন। কম্পিত বাম হাতটা এগোতে চাইলে কাঁদতে কাঁদতে তার চেপে ধরেন রাবেয়া। কথা বলতে গিয়ে ঠোঁট বেঁকে আসে আমজাদ সাহেবের। অন্তু ছটফটিয়ে উঠে দাঁড়ায়। এই দৃশ্য দেখতে নেই, অন্তু পারছে না। যে মানুষটার ভরাট কণ্ঠস্বর ও স্পষ্ট ভাষার বলার দামি কথা আর ধমক শুনে অভ্যস্ত অন্তু, সে মানুষের অর্ধাঙ্গ অসুস্থতা দেখা যায় না। অন্তুর চোখ বাধা মানতে চায় না, কিন্তু স্বার্থপর আব্বুর জন্য সে কাঁদবে না, যে তাকে এই পরিস্থিতির সামনে এই অবস্থার মধ্যে ফেলে এভাবে অসুস্থতার ভয় দেখায়, তার জন্য কাঁদবে না অন্তু। রাবেয়া ওনার মুখের কাছে কান এগিয়ে নিয়ে গেলেন। অস্পষ্ট কণ্ঠে এক পেশি ধরনের স্বরে শোনা যায়, আমায় তুমি ক্ষমা করো রাবেয়া, তোমাকে কিছুই দিতে পারি নাই এই জীবনে। আমায় বাঁধিয়ে রেখো না তুমি, মাফ করে দিও আমায়, অন্তুকে দেখে রেখো। আরো অনেক কিছুই বলার ছিল, পারলেন না বোধ হয়। রাবেয়া ওনার হাতের উপর কপাল ঠেকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন। অন্তু বসে আব্বুর শিওরে, তুমি কিসের ক্ষমা চাইছ? আমও বোকা, আমও তোমায় ক্ষমা করতে পারে। আমি অন্তু তোমাকে কোনোদিন ক্ষমা করব না আব্বু। আচ্ছা, কি ভেবে এসব বলছো তুমি? কিছু হবে না তোমার, এখনো রিপোর্টে আসেনি, চুপচাপ শুয়ে থাকো। পাগলের মতো বলে চলে অন্তু। অন্তিকের চোখে পানি চিকচিক করে ওঠে। আজ কতগুলো বছর সে এই দেবতুল্য মানুষটার সাথে কথা বলেনি। তার সাথে কথা না বলেই আব্বু কোথায় যাচ্ছে? এই কদিনের সুযোগ বা সাহস পায়নি কথা বলার। সেদিন যখন ক্ষমা চাইল, আমজাদ সাহেব চুপচাপ তাকিয়েছিলেন কেবল। অন্তিক পুরুষ মানুষ, পুরুষদের কাঁদতে নেই। চোখ দুটো রক্তলাল হয়ে ওঠে অশ্রু জলে। আমজাদ সাহেব হাসার চেষ্টা করলেন বোধহয়, অথচ ঠোঁট বেঁকে গেল। অন্তু সহ্য করতে না পেরে উঠে দৌড়ে বারান্দায় যায়, আবার ফিরে আসে ছুটতে ছুটতে। অন্তিকের অন্তিকের ঠোঁট দুটো কাঁপছে, অথচ কিছুই বলতে পারল না ছেলেটা। ছেলেরা বাপের সামনে বোবা প্রাণী, এরা জান দেয়া শিকার, তবে মুখ ফুটে বাপের কাছে ক্ষমা বা ভালোবাসা প্রকাশে চরম ব্যর্থ। চোখের ভাষায় আব্বুর কাছে কাঁদল ছেলেটা, ক্ষমা চাইল, কত কথা বলল, সব দুজনের চোখের ভাষায় সীমাবদ্ধ। অভিমান, অভিযোগ, আড়ষ্টতা ও বহুদিনের বাকহীনতা জমে জমে যে শক্ত দেয়ালটা বাপ ছেলের মাঝে খাড়া হয়েছিল, তা ভাঙে দুজনের নীরব দৃষ্টি বিনিময়ে। অন্তিক বেরিয়ে যায় রাবেয়াকে নিয়ে, অন্তুকে আব্বুর কাছে বসার সুযোগ দেয়। সে অপদার্থ ছেলে, ছেলে হবার যোগ্যই না।
অন্তু ছিল আব্বুর একমাত্র অবলম্বন। অন্তু বসে আব্বুর সামনে, কান্না থামানোর উপায় নেই তার কাছে আজ। হাতটা চেপে ধরে অঝরে কিছুক্ষণ কাঁদল অন্তু। আমজাদ সাহেবের চোখ ছলছল করে, তবে পানি গড়ায় না। অন্তু ডেকে ওঠে, আব্বু, তুমি কি বোঝাচ্ছ? তুমি আমায় রেখে চলে যাচ্ছ এটা বোঝাচ্ছ? তুমি পাষাণ্ড জানতাম, তবে এত পাষাণ্ড আব্বু তুমি? আব্বু, তুমি কি করে কি আমি কি করে কি করবো একা? আব্বু, আব্বু, আমি তো এক পাও চলতে পারি না তোমার ছাড়া। তুমি আমায় এসব ভয় দেখিও না। আমি জানি কিচ্ছু হবে না তোমার। এসব মিছি ভয় অন্তু পায় না, বুঝলে? থামে অন্তু, কান্নাটুকু গিলে ফের বলে, তুমি এত তাড়াতাড়ি যেতে পারবে না। আমি যেতেই দেব না তোমাকে। মগের মুলুক নাকি? তুমি বললে আর চলে গেলে? আমায় কি মনে হয় তোমার? যেতে দেব আমায় ফেলে? সে তুমি যাবে ভালো কথা, চলো, আমায় নিয়ে চলো। সেদিন যখন তোমার কাছে মরণ চেয়েছি, তুমি মারোনি আমায়, অথচ আজ নিজে যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা আব্বু, পৃথিবীর সব বাপেরাই কি তোমার মতো কঠোর স্বার্থপর হয়? আজ আমার উত্তর চাই। তুমি চুপ করে থেকো না। তোমার গলার ভারী আওয়াজ শুনতে চাই আমি। বলো যে না, সব বাপ এমন হয় না, শুধু তুমি এমন নিষ্ঠুর, পাষাণ্ড, মায়াহীন, কঠিন স্বার্থপর বাপ। বলো, আমি একজন স্বার্থপর বাপকে ভালোবেসেছি। বলো আব্বু, স্বীকার করো। আমার কাছে কেন? তুমি কি বলেছ? চলে যাচ্ছ তাই বলেছ? কথা বলো, কথা বলো। টপ করে পানি পড়ে অন্তর চোখ দিয়ে। মেয়েটা নাক টানে আর আব্বুকে ঝাঁকায়। এক একটা করে অভিযোগী প্রশ্ন করে। শোনো আব্বু, আমার একটা কথা রাখো। রাখবে? আব্বু রাখবে? আমি চলো তোমার সাথে যাই। একা একা থাকতে ভালো লাগবে না আমার, বুঝেছ? আমি তোমার সাথে যাব। তুমি না চাইলেও যাব। তোমার তো আমার প্রতি মায়া নেই। তুমি পারবে চলে যেতে আমায় ফেলে, কিন্তু আমি তো থাকতে পারবো না তোমায় ছেড়ে। সকালে ফজরের নামাজে অজুটা তোমার সাথে করি, তখন তোমায় লাগবে আমার। ঘুম থেকে উঠতে দেরি করলে দরজায় এসে ধাক্কাধাক্কি করার জন্য তোমাকে লাগবে আমার। কোথায় পাবো বলো? জবাব দাও। আমাকে নিতে হবে সাথে। আমি যাব তোমার সাথে। একা যেতে দেব না স্বার্থপরের মতো আমায় ফেলে। আমার পরীক্ষা দিতে যাবার সময় তোমাকে লাগে আমার, বুঝতে পারছো তুমি? আমি পরীক্ষা দিতে একা যেতে পারি না। কে নিয়ে যাবে আমায়? বিকেলে চা আর টোস্ট খাবার সময় পাশের চেয়ারে তুমি না বসতে আমার চলে না। তখন কোথায় পাবো তোমায়? আমজাদ সাহেব কথা বলছেন না। অন্তু অধৈর্য হয়ে উঠল। ইস রে, কিছুই কি বলবে না তুমি? শোনো, আমায় এই ব্যবস্থাগুলো করে দাও, তারপর ভাববো তোমায় যেতে দেয়া যায় কিনা। ও, আমি একা রাস্তাও পার হতে পারি না। আমায় রাস্তা পার হওয়াও শেখাতে হবে, নয়তো তো তুমি যেতে পারবে না। এতই সহজ নাকি তোমার জন্য অন্তুকে ফেলে চলে যাওয়া? শোনাব্বু, রাতের খাবারটা তোমার পাশের চেয়ারে বসে খাই আমি, ভুলে যাচ্ছ? তুমি না ডাকলে রাতে খেতে যাই আমি। পড়তে পড়তে তোমার ধমকানোর ডাক কানে না এলে তো উঠতেই মন চায় না আমার। আমার কথা কানেও লাগে না আমার। কে ডাকবে আমায় খেতে, সে জবাব দাও আগে। বেশি রাত জেগে পড়লে কে আমায় রাতে এসে দেখে যাবে? বিস্কুটের কৌটাটা এগিয়ে দিয়ে একটা ধমক দেবে। দুটো বিস্কুট খেয়ে পানি খেয়ে ফের পড়তে বস। একাধারে পড়লে শরীর খারাপ হবে, মনোযোগ পাবি না। নে খা। একটু হাঁটতে যাবি? চল, বাড়ির সামনে 2 পাক মেরে আসি দুজন। কে বলবে? এই ব্যবস্থা আগে করো তুমি। আমায় কে ডেকে ধমকে বলবে? মশারিটা টাঙিয়ে দিয়ে তন্তু, আজ মশা খুব বেশি। তুমি বুঝতে পারছো আমার সমস্যাগুলো? আমার পদে পদে সমস্যা তোমাকে ছাড়া। একটা দিন কাটাতে পারবো না। দেখলে তো কাল তুমি ছিলে না, আর কি হয়ে গেল আমার সাথে। আমজাদ সাহেবের চোখের কোনা বেয়ে কয়েক ফোঁটা জল কানের গোড়া দিয়ে চুইয়ে পড়ে। অন্তু চোখ দুটো মুছে নড়ে চড়ে বসে নাক টেনে শান্ত স্বরে বলার চেষ্টা করে। আব্বু, বুঝলে, আমার বুকের ভেতর খুব যন্ত্রণা হচ্ছে। তোমারও হচ্ছে? হচ্ছে না জানি, কারণ তুমি খুব স্বার্থপর আব্বু, খুব স্বার্থপর। গা কাঁপিয়ে কেঁদে ফেলল অন্তু। তুমি একটাও কথা বলছো না আব্বু। কি করেছি আমি? কিসের অপরাধে এই যন্ত্রণা দিচ্ছ? তুমি বুঝতে পারছো না আমি সহ্য করতে পারছি না। আব্বু, তুমি জবাব দিচ্ছ না কেন? আমায় কষ্ট দিয়ে কি পাচ্ছ? আমার সহ্য হচ্ছে না তো। আমি সইতে পারছি না। কি করব বলো তো? বুকের মাঝখানটায় আঙুল গেড়ে বলল অন্তু। এই এই এখানে কেমন যেন লাগছে। তুমি বুঝলে ঠিক কথা বলতে। তুমি টেরই পাচ্ছ না? তুমি খুব কঠোর আব্বু, খুব নিষ্ঠুর।
অন্তর বিলাপে আশেপাশের লোকজন থমকে যায়। কারো কারো চোখে ঝলঝলে পানি নেমেছে। আমজাদ সাহেবের চোখের কোনা বেয়ে এক ফোঁটা পানি শুরু হয়ে গড়িয়ে পড়ে। অন্তু তার সযত্নে মুছে দিয়ে বলে, কাঁদছো কেন তুমি? কিছু হয়নি তো। আচ্ছা, আমি আর কাঁদছি না, তুমিও কাঁদবে না, কেমন? আমজাদ সাহেব নিশ্চুপ। বাচ্চারা যেমন ঘুমন্ত মানুষকে ঝাঁকায়, অন্তু ওভাবেই আমজাদ সাহেবকে ঝাঁকালো। আব্বু! অন্তু ঝেড়ে উঠে দাঁড়ায়, চিৎকার করে ডাক্তার ডাকে। নার্স আসে, ডাক্তার আসে। অন্তুকে অন্তিক সরিয়ে নিয়ে যায় টেনে। ধরে রাখা যায় না অন্তুকে। পাগলের মতো লাফালাফি করছে মেয়েটা। অন্তিক শক্ত হাতে টেনে ওকে বারান্দায় নিয়ে যায়। রিপোর্ট হাতে নার্স আসে। মহিলা ডাক্তার তা দেখেন চোখ বুলিয়ে। হিমোরেজিক স্ট্রোক, অর্থাৎ মস্তিষ্কের ধমনী গাত্র বিদীর্ণ হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে রক্ত বেরিয়ে তার জমাট বেঁধে গেছে। রোগী বাঁচানোর সুযোগ এই স্ট্রোক দেয় না। উন্নত চিকিৎসা প্রাপ্তি অবধি যাবার সুযোগ থাকে না এই ক্রিটিক্যাল সিচুয়েশনে। ডাক্তার রিপোর্ট রেখে বেরিয়ে গেলেন চুপচাপ। মেঝের ওপর পড়ে আছে আমজাদ সাহেবের নিথর দেহটা। নাক দিয়ে রক্ত আসছে, কান দিয়েও বেরোবে বোধহয় রক্ত। এই লাশ বেশিক্ষণ না রাখার পরামর্শ দিলেন ডাক্তারেরা। যেদিক দিয়ে সম্ভব এখন গলগলিয়ে রক্ত বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। অন্তু চুপ করে বসে রইল হাসপাতালের নোংরা মেঝের ওপর। জ্বলন্ত আগুনে পানি ঢালার পর ঠিক আগুন যেমন ধপ করে নিভে যায়, ওভাবে নিভে গেছে অন্তুটা। একদৃষ্টে চেয়ে আছে অন্তু ওই তো দূরে পড়ে থাকা লম্বাটে দেহায়বয়বার দিকে। জয় হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে এসে গেটের সামনে দাঁড়ায়। অস্থির লাগছে ভেতরটায়। দ্রুত একটা সিগারেট ধরিয়ে ঠোঁটের ভাঁজে রাখে। অন্তুর কান্না খুব জ্বালাতন করছে। তখন ইচ্ছে করছিল গিয়ে মেয়েটাকে ঠাটিয়ে দুটো চড় মেরে আসতে। ওভাবে আহাজারি করে কাদার কিছু তো নেই। বাপকে আর মানুষের মরে না, জাবেদামের মরে নেই। জয়ের সামনে মরণের প্রক্রিয়া চলেছে ওনার। জয় কি বেঁচে নেই? এত ন্যাকামের কি আছে? বারবার চোখের সামনে অন্তর কান্না জড়ানো পাগলের বিলাপ ভেসে উঠছে। বিরক্তিতে দু চারটা গালিও বেরিয়ে এলো মুখ দিয়ে। এসব আবেগ বোধ করার মতো বোধশক্তি তার মাঝে নেই। সে স্বাধীনচেতা মানুষ। আবেগ ভালো মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করে, উল্টো খারাপ মানুষদের নিজের কাছ থেকে দূরে আনে। জয় ঠোঁট বাঁকিয়ে হাসল। তার খারাপের কোনো চিকিৎসা নেই, কারণ খারাপ হওয়াটা তার রোগ নয়, তবে তার সত্তাগত বৈশিষ্ট্য। আধা খাওয়া সিগারেটটা দূরে ছুঁড়ে মারল। এই পর্যন্ত ছিল অবরোধ নিষেধ উপন্যাসের 27 নম্বর পর্ব। খুব হৃদয় বিদারক এবং মর্মান্তিক একটি ঘটনার মাধ্যমে আজকের পর্বটি শেষ হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের পর্বটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। যাই হোক, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নিয়মিত নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।